নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি গল্প, ঝানু চোর চানু। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করো। তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন, ঝানু চোর চানু। ছেলেবেলা থেকেই চানু শয়তানের একশেষ। আশেপাশের লোকজন তার জ্বালায় অস্থির। চানুর বাবা বড় গরিব ছিল। চানু ভাবল বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে আনবে। যেমন ভাবা তেমনই কাজ। একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিক দূরে গিয়েই বনের ভিতর দিয়ে একটা নির্জন রাস্তা। চানু সেই রাস্তা ধরেই চলল। সমস্ত দিন বৃষ্টিতে ভিজে শ্রান্ত ক্লান্ত হয়ে সেই পথের ধারে একটা কুঁড়ে ঘর ছিল। সেখানে এসে উপস্থিত। ঘরের ভিতর আগুনের পাশে একটি বুড়ি বসেছিল। চানুকে দেখে সে জিজ্ঞাসা করল, কি চাই বাপু তোমার? চানু বলল, চাইবো আর কি, কিছু খাবার দাবার চাই আর একটি বিছানা চাই। বুড়ি বলল, সরে পড়ো বাপু, এখানে কিচ্ছু পাবে না। আমার 6টি ছেলে, সারা দিন খেটিয়ে খুঁটিয়ে তারা এখনই বাড়ি ফিরবে। তোমাকে এখানে দেখতে পেলে তারা তোমার চামড়া তুলে ফেলবে। সেটার বেশি কি কথা? এই ঠান্ডায় বাইরে গাছের তলায় দাঁড়িয়ে মরার চাইতে গায়ের চামড়া তুলে ফেলবে, সেইটাই বরং ভালো। বুড়ি দেখলে সে সহজ লোকের পাল্লায় পড়েনি। কি করে চানুকে পেট ভরে খেতে দিল। শুতে যাবার সময় চানু বুড়িকে বলল, দেখো বুড়ি, তোমার ছেলেরা এসে যদি আমার ঘুম ভাঙায় তাহলে কিন্তু বড্ড মুশকিল হবে বলছি। পরের দিন ঘুম ভাঙলে পর চানু দেখল 6 জন অতি বদ চেহারার লোক তার বিছানার পাশে দাঁড়িয়ে। সে তাদের দেখেও গ্রাহ্য করল না। দলের সর্দারটি তখন জিজ্ঞাসা করল, তুমি কে বাপু, কি চাও এখানে? আমার নাম সর্দার চোর, আমার দলের জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে দেব। সর্দার বলল, আচ্ছা বেশ, তুমি তাহলে এখন উঠে একটু খাও দাও, তারপর দেখা যাবে এখন কে সর্দার। বিছানা থেকে উঠে সকলের সঙ্গে বসে চানু খেলো। ঠিক তারপরই সকলে দেখল একটা সুন্দর ছাগল সঙ্গে নিয়ে একজন কৃষক বনের পাশে যাচ্ছে। তখন চানু বলল, আচ্ছা তোমাদের কেউ কোনো রকম জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই লোকটার ছাগলটা নিয়ে আসতে পারো? একজন করে সকলেই বললে, না ভাই, আমরা কেউ তা পারবো না। ব্যাস, তাহলেই দেখো আমি তোমাদের সর্দার কিনা, আমি ছাগলটা নিয়ে আসছি। এই বলে তখনই বনের ভিতর দিয়ে রাস্তার মোড়ে তার ডান পায়ের জুতোটা রেখে দিল। তারপর ছুটে গিয়ে কিছু দূরের রাস্তার আরেকটা মোড়ে বাঁ পায়ের জুতোটাও রেখে রাস্তার ধারে বনের ভিতর চুপ করে লুকিয়ে রইল। খানিক পরেই সেই কৃষক এসে প্রথম জুতোটা দেখে মনে করল, খাসা জুতোটা পরে রয়েছে, কিন্তু এক পাটি জুতো দিয়ে কি হবে? আরেক পাটিও থাকলে ভালো হতো। খানিক দূরে এগিয়ে গিয়ে কৃষক আরেক পাটি জুতো দেখে ভাবল, আমি কি বোকা, ওই পাটিটা যদি নিয়ে আসতাম। যাই, তাহলে ওটা নিয়ে আসি গিয়ে। একটা গাছে ছাগলটা বেঁধে সে চলল জুতো আনতে। এদিকে চানু কিন্তু ছুটে গিয়ে আগেই সেটা নিয়ে এসেছে। তারপর কৃষক ছাগলটাকে বেঁধে রেখে যখন চলে গেল, তখন চানুও বাঁ পায়ের জুতোটা নিয়ে ছাগলটার বাঁধন খুলে
সেটাকেও নিয়ে বনের ভিতর দিয়ে বুড়ির কুটিরে এসে উপস্থিত। কৃষক গিয়ে প্রথম জুতোটাও পেল না, ফিরে এসে পরের জুতোটাও পেল না। তার উপর আবার যখন দেখলো যে ছাগলটিও সেখানে নেই, তখন সে ভাবলো, এখন কি করি? গিন্নিকে যে বলে এসেছি বাজারে ছাগলটা বেচে তার জন্য একখানা গায়ের চাদর কিনে নিয়ে যাব। যাই তাহলে, চুপচাপ গিয়ে আর একটা জন্তু নিয়ে আসি, তা নইলে যে ধরা পড়ে যাব। গিন্নি ভাববে আমি বোকার এক শেষ। এদিকে চানু ছাগল নিয়ে বুড়ির বাড়িতে যখন গেল, তখন সেই চোরেরা তো একেবারে অবাক। চানুকে কত করে জিজ্ঞাসা করলো, কিন্তু কিছুতেই সে বলল না কি করে সেই ছাগল আনলো। খানিক বাদেই সেই কৃষক একটা মোটা সোটা সুন্দর ভেড়া নিয়ে এসে উপস্থিত। চানু বলল, যাও দেখি কে জবরদস্তি না করে ভেড়াটা আনতে পারো। 6 চোরের সকলেই অস্বীকার করলো। তখন চানু বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা, আমাকে একটা দড়ি দাও দেখি। দড়ি নিয়ে চানু বনের ভিতরে ঢুকে পড়ল। এদিকে কৃষকটি তার ছাগল চুরির কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলেছে। মোড়ের কাছেই এসে দেখে গাছের ডালে একটা মরা ঝুলছে। মরা দেখেই তার গায়ে কাঁটা দিল। রক্ষে করো বাবা, খানিক আগে তো এখানে মরা টরা কিছু দেখতে পাইনি। সামনের মোড়ে গিয়ে কৃষক দেখলো একটা মরা গাছের ডালে ঝুলছে। রাম রাম রাম, এই হলো কি? আমার মাথাটা গুলিয়ে যায়নি তো? কৃষক তাড়াতাড়ি চলল, কিন্তু কি সর্বনাশ! রাস্তায় আরেকটা মোড়ে গিয়ে দেখে সেখানেও একটা মরা ঝুলছে। পর পর 3-3টে মরা এতটা কাছাকাছি ঝুলছে দেখে তার মনে সন্দেহ হলো। না, এই কখনোই হতে পারে না, আমারই বোধ করি মাথা খারাপ হয়েছে। আচ্ছা দেখে আসি আগের মরা দুটো এখনো গাছে ঝুলছে কিনা। কৃষক সবেমাত্র মোড়টা ফিরেছে, তখন ডালের মরা চট করে নেমে এসে বাঁধন খুলে ভেড়াটাকে নিয়ে বনের ভিতর দিয়ে একেবারে বুড়ির বাড়ি গিয়ে হাজির। এদিকে কৃষক গিয়ে দেখলো মরা টরা কিছুই গাছে ঝুলছে না। ফিরে এসে দেখলো তার ভেড়াটাও নেই, কে জানে দড়ি খুলে নিয়ে চম্পট দিয়েছে। তখন তার মনটা কেমন হলো তা বুঝতেই পারো। বেচারি মাথা খুঁড়তে লাগলো। হায় হায়, কার মুখ দেখে আজ বেরিয়েছিলাম, এখন গিন্নিকে কি বলবো? সমস্ত সকালটাই মাটি হয়ে গেল, ছাগল ভেড়া দুটোই গেল, এখন করি কি? একটা কিছু এনে বাজারে বিক্রি করে গিন্নির শাল না কিনলেই চলবে না। আসবার সময় দেখেছিলাম ষাটটা মাঠে চড়ে বেড়াচ্ছে, যাই সেটাই নিয়ে আসি, গিন্নিও দেখতে পারে না। চানু যখন চোরদের বাড়ি ভেড়া নিয়ে গিয়ে উপস্থিত, তখন চোরদের আক্কেল গুরুম হয়ে গেল। সর্দার চোরটি বলল, আর একটা যদি এরকম চালাকি খেলতে পারো তাহলে তোমাকেই আমি আমাদের সর্দার করব। ততক্ষণে কৃষকটিও ষাঁড় নিয়ে এসে উপস্থিত। চানু বলল, যাও তো, জবরদস্তি না করে ষাঁড়টা ফাঁকি দিয়ে আনতে পারো। কেউ যখন ভরসা পেল না, তখন সে বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা। চানু বনের মধ্যে ঢুকে পড়ল। কৃষকটি খানিক দূরে এগিয়ে গিয়েই বনের মধ্যে একটা ছাগলের ডাক শুনতে পেল। ঠিক তারপরেই একটা ভেড়াও ডেকে উঠল, আর তাকে রাখে কে। একটা গাছে ষাঁড়টাকে বেঁধে রেখে ছুটল বনের ভিতর। কৃষক যত যায় ততই শোনে এই একটু আগেই ডাকছে। দেখতে দেখতে প্রায় 8 মাইল দূরে চলে গেল। তখন হঠাৎ সব চুপচাপ। ভেড়া ছাগলের ডাক আর শুনতে পাওয়া গেল না।
এদিক ওদিক খুঁজে কৃষক একেবারে হয়রান হয়ে গেল। কোথায় বা ছাগল আর কোথায় বা ভেড়া? বেচারি কাহিল হয়ে আবার ফিরে এলো, কিন্তু সর্বনাশ! এসে দেখে ষাঁড়টিও সেখানে নেই। বন ওলট পালট করে ফেলল, কিছুতেই আর ষাঁড়ের খোঁজ পেল না। চানু যখন ষাঁড় নিয়ে এসে উপস্থিত, তখন আর কথাটি নেই। চোরেরা চানুকে তাদের সর্দার করল। তাদের আনন্দ দেখে কে! সমস্ত দিন এমন করেই কাটিয়ে দিল। লুটপাট করে চোরেরা যা কিছু আনত একটা গহ্বরের মধ্যে সব লুকিয়ে রাখত। রাত্রে খাওয়া দাওয়ার পর তারা চানুকে নিয়ে সেই সমস্ত টাকা কড়ি সব দেখিয়ে দিল। চানুই যে এখন তাদের সর্দার, তাকে সব না দেখালে চলবে কেন? দলের সর্দার হবার পর প্রায় 1 সপ্তাহ পরে চোরেরা একদিন চানুকে বাড়ির জিম্মায় রেখে চুরি করতে গেল। খালি বাড়ি। চানু সেই শয়তান বুড়িকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি যে এদের ঘর সংসার দেখো, এরা তোমাকে তার দরুন কিছু বকশিস টকশিস দেয় না? দেয় না? বকশিস দেয় না, ওদের মাথা দেয়? বটে, কিছুই দেয় না। আচ্ছা, এসো আমার সঙ্গে, আমি তোমাকে ঢের টাকা দেব। বুড়িকে সঙ্গে করে চানু টাকার ঘরে গেল। জন্মেও বুড়ি এত ধন কোনো দিন দেখেনি। মুখ হাঁ করে সেই রাশি রাশি টাকা মোহরের দিকে বুড়ি খানিকক্ষণ চেয়ে রইল। তারপর বুড়ির আল্লাহ তার ধরে না। হাঁটু গেড়ে মাটিতে পড়ে 2 হাতে টাকাগুলো ঘাঁটতে লাগলো। সময় বুঝে চানুও তার পকেট বোঝাই তো করলেই। তারপর একটা থলে মোহর দিয়ে ভর্তি করে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এসে বাইরের দিক থেকে দরজায় চাবি লাগিয়ে দিল। বুড়ি সেই টাকার ঘরে আটকা পড়ে রইল। বেরিয়ে এসেই চানু সুন্দর একটা পোশাক পরলে। তারপর সেই ছাগল, ভেড়া আর ষাঁড়টাকে নিয়ে একেবারে সেই কৃষকের বাড়ি গিয়ে উপস্থিত। কৃষক ও তার স্ত্রী বাড়ির দরজায় বসেছিল। তারপর সে বলল, এই হারানো জন্তুগুলো কার বলতে পারো কি? এইগুলো যে আমাদের। আপনি কোথায় পেলেন মশাই? এই বনের ভিতর চড়ে বেড়াচ্ছিল। আচ্ছা, ছাগলটার গলায় একটা থলে ঝুলছে, তাতে 10টা মোহর রয়েছে, ওগুলিও কি তোমার? না মশাই, আমরা গরিব দুঃখী লোক, মোহর কোথায় পাবো? আচ্ছা, মোহরগুলো তোমরাই নাও, আমার কিছু দরকার নেই। মোহরগুলি নিয়ে 2 হাত তুলে কৃষক চানুকে আশীর্বাদ করল। সমস্ত দিন চলে চানু প্রায় তার বাড়িতে এসে উপস্থিত। বাড়ির ভিতরে গিয়ে দেখল তার মা বাবা বসে আছে। চানু বলল, ভগবান আপনাদের ভালো করুন, আজ রাতটা আপনাদের বাড়ি থাকতে পারি কি? আপনার মতো ভদ্রলোক কি এখানে থাকতে পারবেন? আমরা যে বড্ড গরিব। চানু আর চুপ করে থাকতে পারল না। বাবা, তুমি কি তোমার ছেলেকেও চিনতে পারছো না? চানুর মা বাবা খানিকক্ষণ অবাক হয়ে রইল। তারপর চানুকে বুকে জড়িয়ে ধরে বলল, এমন সুন্দর পোশাক তুমি কোথায় পেলে বাবা? পোশাক দেখে অবাক হয়ে গেলে? তাহলে এই টাকাগুলো দেখে কি করবে? এই বলে চানু পকেট খালি করে সব মোহর টেবিলের উপর রাখল। এতগুলো মোহর দেখে চানুর বাবার বড্ড ভয় হলো। চানু তখন সব কথা খুলে বলল। তার আশ্চর্য বুদ্ধির কথা শুনে চানুর মা বাপের আনন্দ আর ধরে না। পরের দিন সকালে চানু বাবাকে বলল, বাবা, যাও জমিদার বাড়ি, বলো গিয়ে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। চানুর কথা শুনে তার বাবার চোখ বড় হয়ে গেল।
বলিস কি রে বেটা, তাহলে যে আমার পিছনে কুকুর লেলিয়ে দেবে। না, তুমি বলো যে আমি সর্দার চোর, আমার মতো ঝানু চোর দুনিয়ায় নেই। জবরদস্ত ও ওস্তাদ চোরদের ফাঁকি দিয়ে লাখ টাকা রোজগার করে এনেছি। দেখো বাবা, যখন দেখবে জমিদারের মেয়েও সেখানে আছে তখনই এসব কথা বলো। আচ্ছা, এত করে যখন বলছিস তখন যাচ্ছি, কিন্তু কিছু হবে বলে মনে হয় না। প্রায় 2 ঘন্টা পরে চানুর বাবা ফিরে এলো। চানু বলল, তো কি করে এলে বাবা? নেহাত মন্দ নয়, মেয়েটি যে বড় অনিচ্ছুক তা তো মনে হলো না। বোধ করি বাবাজি তুমি এর আগেও তার কাছে এই প্রস্তাবটি করেছো না? যা হোক, জমিদার বললেন আসছে রবিবারে তারা বাকি একটি হাঁস ভেজে খাবেন। তুমি যদি কড়া থেকে হাঁসটা বেমালুম চুরি করতে পারো তাহলে তিনি তোমার কথা ভেবে দেখবেন। এ আর তেমন শক্ত কাজ কি, দেখা যাবে এখন। রবিবার দিন জমিদার এবং বাড়ির সকলে রান্নাঘরে রয়েছে, হাঁস ভাজা হচ্ছে। এমন সময় রান্নাঘরের দরজা খুলে গেল। একটা অতি কুৎসিত বুড়ো ভিখারি, পিঠে তার একটা মস্ত বড় থলে ঝুলছে। সে এসে রান্নাঘরের দরজায় উকি মেরে বলল, জয় হোক বাবা, আপনাদের খেয়ে দে কিছু থাকলে আমি বুড়ো ভিখিরি কিছু খেতে পাবো কি? জমিদার মশাই বললেন, অবশ্যই পাবেন, রান্নাঘরের দাওয়ায় একটু বসুন। জানলার পাশে একজন লোক বসেছিল। খানিক পরে সে চেঁচিয়ে উঠল, আরে মস্ত বড় একটা খরগোশ ছুটে বাগানের দিকে যাচ্ছে, এটাকে মারলে হয় না? জমিদার ধমক দিয়ে বললেন, খরগোশ মারবার ঢের সময় মিলবে, এখন চুপ করে বসে থাকো। খরগোশটা বাগানে গিয়ে ঢুকলো। ভিখারি পোশাক পরা চানু থলের মধ্যে থেকে আরেকটা খরগোশ ছেড়ে দিল। একটু পরেই চাকর আবার চেঁচিয়ে উঠল, বাবু বাবু, খরগোশটা এখনো রয়েছে, এখনো চেষ্টা করলে মারা যায়। আবার জমিদার ধমক দিলেন, চুপ করে থাকো বলছি। খানিক বাদে চানু আর একটা খরগোশ থলে থেকে বের করে ছেড়ে দিল। চাকরও চেঁচিয়ে উঠল, আর যায় কোথায়? একজন একজন করে সবকটি চাকর রান্নাঘর থেকে বেরিয়ে খরগোশের পেছনে তাড়া করল। জমিদার মশাইও বাদ পড়লেন না। খরগোশ তাড়িয়ে সকলে ফিরে এসে দেখে ভিখারিও নেই, কড়ার মধ্যে হাঁসও নেই। জমিদার মশাই বললেন, আচ্ছা ফাঁকিটা দিয়েছে চানু, সত্যি সত্যি আমাকে জব্দ করেছে। একটু পরেই চানুদের বাড়ি থেকে একজন চাকর এসে জমিদার মশাইকে বলল, আগে আমার মনি বলে পাঠিয়েছেন আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়ি গিয়ে খাবেন। জমিদার বড় চমৎকার সাদাসিধে লোক ছিলেন, মনে একটু অহংকার ছিল না। স্ত্রীকে ও মেয়েকে নিয়ে চানুদের বাড়ি গেলেন। চানুর চালাকির কথা বলে জমিদার মশাই হাসতে হাসতে পাঁজরে ব্যথা ধরিয়ে ফেললেন। মেয়েটি তো আগে থেকেই চানুকে পছন্দ করত, এখন তার পোশাক দেখে এবং তার আদব কায়দা দেখে মনে মনে আরো খুশি হলো। খাওয়া দাওয়ার পর জমিদার বললেন, চানু, শুধু হাঁস চুরি করেই আমার মেয়ে পাবে না, কাল রাত্রে আমার আস্তাবল থেকে আমার 6টি ঘোড়া যদি চুরি করতে পারো তাহলে দেখা যাবে। এখন 6 জন সহিস কিন্তু 6টি ঘোড়ার পিঠে চড়ে পাহারা দেবে, মনে রেখো। চানু বললে, আচ্ছা, চেষ্টা করে দেখবো এখন। সোমবার রাত্রে জমিদারের আস্তাবলে 6 জন সহিস 6টি ঘোড়ার পিঠে বসে আছে। বেজায় ঠান্ডা, রক্ত যেন জমে যেতে চায়, তাই প্রত্যেকের জামার পকেটে একটা করে মদের বোতল। খানিক পরে
একটু একটু করে মদ খেয়ে গা গরম করে নিচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, তাই সকলে মিলে মহা গল্প জুড়ে দিল। চানুর জন্য আস্তাবলের দরজা খোলাই রেখেছিল। রাত যত বেশি হতে লাগলো, ঠান্ডাটাও যেন বাড়তে লাগলো। মদ আর সানায় না, গায়ে কাঁপুনি ধরে গেল। এমন সময় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা কদাকার বুড়ি এসে উকি মেরে বলল, বাবা সকল, শীতে জমে গেলাম, এক মুঠো খড় দাও তো। আস্তাবলের এক কোণে রাতটা পড়ে থাকি, তা না হলে বুড়ো মানুষ শীতে মরেই যাব। বুড়ির পিঠে 6টা থলি, মুখে প্রায় 2 আঙুল লম্বা দাড়ি, চেহারাটি কুৎসিতের এক শেষ। বুড়ি আস্তাবলের দরজায় উঁকি মেরে বলল, লক্ষ্মী বাপ আমার, বুড়ো মানুষ, শীতে মরে গেলাম, ওই কোনটাতে একটু জায়গা দাও, এক মুঠো খড়া নিয়ে পড়ে থাকবো এখন। সহিসরা ভাবল, এলোই বা বুড়ি, বেচারি শীতে জমাট বেঁধে গেল, ও তো আর কোনো অনিষ্ট করবে না। আস্তাবলের কোণে খড় পেতে বুড়ি বেশ আরামে বসল। সহিসরা দেখল বুড়ি খানিক পরেই একটা কালো বোতল বের করে একটু মদ খেলো। তার মুখে আর হাসি ধরে না, যেন সে খুবই আরাম বোধ করেছে। সহিসদের বুড়ি বলল, বাবা, তোমাদের সব বোধ করি শেষ করে ফেলেছ, তা আমার কাছে ঢের আছে, তবে কি না তোমরা পাছে কিছু মনে করো, তাই তোমাদের দিতে ভরসা পাচ্ছি না। এত বেজায় শীত, তার উপরে সত্যি সত্যি তাদের মদ শেষ হয়ে গেছে। বুড়ির কথা শুনে সহিসরা যেন হাতে চাঁদ পেল। সে কি বুড়িমা, তুমি দিলে, তাহলে তো বেঁচে যাই, ঠান্ডায় মরে গেলাম। বুড়ির বোতলটি দেখতে দেখতে শেষ হয়ে গেল, তবুও সহিসদের শীত গেল না। শয়তান বুড়ি তখন আরেকটি বোতল বের করে তাদের দিল। এই বোতলটার মদের সঙ্গে কি মেশানো ছিল, খাওয়া মাত্র সব কটা সহিস ঘোড়ার পিঠে গদির উপরে বসে নাক ডাকিয়ে ঘুম দিল। তখন বুড়ি উঠে সব কটা সহিসকে খড়ের উপর শুইয়ে ঘোড়াগুলোর পায়ে মোজা পরিয়ে দিল। তারপর সবগুলিকে নিয়ে একেবারে চানুদের বাইরের একটা ঘরে গিয়ে হাজির। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জমিদার মশাই প্রথমেই কি দেখলেন, তার বাড়ির সামনের রাস্তা দিয়ে চানু ঘোড়ায় চড়ে যাচ্ছে, আর তার ঘোড়ার পিছনে পিছনে অপর 5টা ঘোড়াও চলেছে। জমিদার মশাই অবাক হয়ে রইলেন, মনে মনে বললেন, গোল্লায় যা তুই চানু, আর যাদের চোখে তুই ধুলো দিয়েছিস সে বেচারারাও গোল্লায় যাক। আস্তাবলে গিয়ে সহিস বেটাদের জাগাতে জমিদার মশাইকে বেগ পেতে হয়েছিল। সকালবেলা জমিদার মশাই খেতে বসেছেন, চানুকেও ডেকে এনেছেন। খেতে খেতে চানুকে বললেন, কতগুলো বোকা পাঠার চোখে ধুলো দিয়েছ, এতে তেমন বাহাদুরি নেই। আচ্ছা, আজ বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো। নিও দেখি বাপু আমার একটা ঘোড়া চুরি করে, তাহলে বুঝবো তুমি বাহাদুর এবং আমার জামাই হবার উপযুক্ত। চানু মাথা নিচু করে উত্তর করল, যে আজ্ঞে, একবার চেষ্টা করে দেখবো এখন। 1টার পর থেকে জমিদার ঘোড়ায় চড়ে পায়চারি করে একেবারে কাহিল হয়ে পড়লেন। 3টে বেজে গেল, চানুর টিকিটিও দেখতে পেলেন না। মনে করলেন এবারে বাড়ি ফিরে যাবেন। এমন সময় তার একটা চাকর পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাজির। কর্তা, শিগগির বাড়ি যান, মা ঠাকুরনকে বুঝি আর দেখতে পেলেন না, সিঁড়ির উপর থেকে তিনি পড়ে গেছেন, বোধ করি হাত পা সব ভেঙে গেছে, তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন,
আমি চললাম ডাক্তারের বাড়ি। জমিদার হোঁচট খেতে খেতে বাড়ি এসে উপস্থিত। এসে দেখলেন সারা শব্দ কিচ্ছু নেই, সব চুপচাপ। ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির ভেতরে গেলেন। সেখানে বসবার ঘরে গিন্নি আর মেয়ে দিব্যি আরাম করে বসে আছেন। ততক্ষণে জমিদার মশাইয়ের চৈতন্য হলো। তিনি বুঝতে পারলেন এসব চানু ব্যাটারি চালাকি। ব্যাটা তাকে আচ্ছা ঘোল খাইয়েছে। খানিক পরেই দেখলেন চানু তার ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন। সেই চাকর ব্যাটা কিন্তু আর কোনো হদিশ পাওয়া গেল না। চাকর তার জন্য একটুও কেয়ার করে না, নাইবা করল। তার চাকরি চানু যে তাকে 10টা মোহর দিয়েছিল, তা দিয়ে তার অনেক দিন চলবে। পরের দিন চানু এসে জমিদার বাড়ি উপস্থিত। জমিদার বললেন, তুমি বাবু এবারে নেহাত ফাঁকি দিয়েছ, ওতে তোমার উপর বড্ড আমার রাগ হয়েছে। যা হোক, আজ রাত্রিরে যদি আমাদের বিছানার থেকে চাদরখানা চুরি করতে পারো, তাহলে কালকেই বিয়ের আয়োজন করব। চানু বলল, আগে আচ্ছা, একবার চেষ্টা করে দেখব, কিন্তু এবারেও যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার মেয়েকেই চুরি করে নিয়ে যাব। রাত্রে জমিদার আর তার গিন্নি শুয়েছেন। দিব্যি জ্যোৎস্না। কাঁচের জানলার ভিতর দিয়ে চাঁদের আলো এসে ঘরে পড়েছে। জমিদার মশাই দেখলেন হঠাৎ যেন একটা মাথা জানালা দিয়ে উঁকি মেরে দেখতে যাচ্ছিল। তাদের দেখতে পেয়ে আবার সরে পড়ল। জমিদার গিন্নিকে বললেন, দেখলে তো, এ বেটা নিশ্চয়ই চানু। তারপর বন্দুকটা হাতে করে নিয়ে বললেন, দেখো, আমি বেটাকে এখনই চমকে দিচ্ছি। বন্দুক দেখেই জমিদার গিন্নি ব্যস্ত হয়ে বললেন, করো কি? চানুকে গুলি করবে নাকি? জমিদার বললেন, আরে না, তুমি কি পাগল হলে নাকি? বন্দুকে কি আর গুলি পুড়েছি, শুধু বারুদ। খানিক পরেই আবার জানালায় মাথা উকি মারল। দরাম করে জমিদার বন্দুক ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে শুনতে পেলেন ধপ করে কি নিচে পড়ে মাটিতে গড়াগড়ি দিতে লেগেছে। জমিদার গিন্নি চেঁচিয়ে উঠলেন, হায় ভগবান, বেচারি বোধ করি মরে গেছে, আর না হয় জন্মের মতো খোড়া কানা হয়ে থাকবে। জমিদার মশাই কেমন জানি থতমত খেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। দরজা খোলাই পড়ে রইল। জমিদার মশাই বোধ করি তখনও বাইরের জানালার কাছে পৌঁছাননি, কিন্তু গিন্নি ঠাকুরন শুনলেন কর্তা ফিরে এসে দরজার কাছে এসে দাঁড়িয়ে বলছেন, শিগগির বিছানার চাদরখানা দাও, বেটা মরেনি বোধহয়, কিন্তু বেজায় রক্ত পড়ছে, একটু পরিষ্কার করে বেঁধে টেঁধে ওকে নিয়ে আসবো। গিন্নি ঠাকুরন এক টানে চাদরখানা বিছানা থেকে তুলে দরজায় ছুড়ে দিলেন। চাদর নিয়ে জমিদার মশাই আবার ছুটলেন, কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তেই তিনি ফিরে এসে ঘরে উপস্থিত। সে সময়ের মধ্যে বাগানে জানলার কাছে গিয়ে ফিরে আসা একেবারে অসম্ভব। ঘরে ঢুকেই জমিদার রেগে মেগে বলতে লাগলেন, বেটা পাজি চানু, তোকে ফাঁসি দেয়া দরকার। কর্তার কথা শুনে গিন্নি অবাক হয়ে বললেন, বেচারির বেজায় লেগেছে, আর তুমি কিনা ওকে গালাগালি দিচ্ছ? ওর বাস্তবিক লাগাটাই উচিত ছিল। বেটার বদমাইশি দেখেছ? খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটাকে কাপড় চোপড় পরিয়ে এনে জানালায় ধরেছিল। কি ছাই মাথা মুন্ডু বলছো, আমি বুঝতেই পারছি না। খড়ের মানুষ হলে তার রক্ত মুছবার জন্য আবার বিছানার চাদর চেয়ে নিয়ে গেলে কেন? বিছানার চাদর বলছো কি? আমি তো বিছানার চাদর টাদর চাইতে আসিনি। চাদর চাইতে আসো আর না আসো, আমি সেসব কিছু জানি না। তুমি এসে দরজায় দাঁড়িয়ে চাদর চাইলে, আর আমিও তোমাকে দিয়েছি। গিন্নির কথা শুনে জমিদার মশাই
মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি ভীষণ শয়তান রে বাবা চানু, ওর সঙ্গে আর পেরে উঠব না। কাল সকালেই বিয়ের বন্দোবস্ত করতে হবে দেখছি। এরপর চানুর সঙ্গে জমিদার মশাইয়ের কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের পর চানু খুব ভালো হয়ে গেল। তার মতো জামাই সচরাচর মেলে না। জমিদার মশাই এবং তার গিন্নি শত মুখে চানুর সুখ্যাতি করেন, আর লোকের কাছে বলেন, আমার ঝানু চোর চানু। এতক্ষণ তোমরা শুনছিলে শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট মজার গল্প, ঝানু চোর চানু। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এরকম আরও নতুন নতুন মজার মজার গল্প শুনতে হলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো অন্য আরেকটা নতুন মজার গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।